আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। আমাদের বিএম সেকেন্ড ইয়ারের 25 তারিখ। ক্লাসটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপরে। আমরা গত ক্লাসে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি এবং সিলেবাসের সকল তোমাদের যদি গত ক্লাসে দেখে থাকো তোমরা জানো যে আমাদের সিলেবাসের গ্রামারের 6টা আইটেম আছে। প্রত্যেকটা আইটেমে 4 করে 4 6 24 মার্কস গ্রামারের। তো 6টা আইটেমের ভিতরে গত ক্লাসে আমরা WS কোশ্চেন নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরের ক্লাস নাম্বার 1। তো আমরা আজকে রাইট ফর্ম ভার্ব নিয়ে হালকা একটু আলোচনা করব। কিছু এক্সাম্পল আমি অলরেডি এখানে লিখে রেখেছি, এগুলো নিয়ে একটু ডিসকাস করব, এগুলোর রুলসগুলো একটু আলোচনা করব। তো আশা করি তোমরা এই ক্লাসটা একটু দেখলে এই রুলসগুলো সম্পর্কে অন্তত কিছুটা জানতে পারবে, উপকৃত হবে। তো আমরা কথা না বাড়াইয়ে আমরা চলে যাই আমাদের রাইট ফর্ম ভার্ব সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে। রাইট ফর্ম ভার্ব হচ্ছে বেসিক্যালি একটা টেন্স প্লাস ভার্বের একটা সঠিক ফর্ম। সময় অনুসারে ইংরেজিতে ভার্বটা বা ক্রিয়াটা তার চেহারা পরিবর্তন করে। যদি গতকালকে করে থাকি তাহলে ভার্বটাকে আমি গতকালকে অনুরূপ করে লিখতে হবে। আজকে করি তাহলে ভার্বটাকে চেঞ্জ হয়ে আজকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। যদি ভবিষ্যতে করব তাহলে ভার্বটাকে চেঞ্জ করে ভবিষ্যতের ফর্মে বা চেহারায় পরিবর্তন করতে হবে। তো আমাদের ভার্বটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই 3টা ফর্ম অনুসারে ভার্বটার 3টা চেহারা নির্ধারিত হয়। তাহলে রাইট ফর্ম ভার্ব মানে হচ্ছে সেন্টেন্সের টেন্স অনুসারে বা কাল অনুসারে ভার্বের সঠিক চেহারাটা নির্ধারণ করা। আরেকবার বলি, রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে একটা ভার্বকে কোনো প্রদত্ত সেন্টেন্সের বা বাক্যের টেন্স বা কাল অনুসারে ওই ভার্বটার সঠিক ফর্ম, সঠিক চেহারা নির্ধারণ করে দেওয়া। তো এই জিনিসটা আমরা ক্লাস 5, 6, 7 থেকেই আমরা পেয়ে এসেছি মোটামুটি। তো সবাই আমরা মোটামুটি এটা সম্পর্কে খুব অপরিচিত নয়, সবাই মোটামুটি জানি যে রাইট ফর্ম ভার্ব কী জিনিস, কীভাবে করতে হয়। টেন্সগুলো জানা থাকলে, টেন্সের সঠিক ফর্মটা বুঝতে পারলে এবং ভার্বের কনজুগেশনগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এই জিনিসটা বোঝা খুব বেশি কষ্টকর কোনো কথা নয়। তো আমরা আজকে কিছু 10টা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলোর ওই স্ট্রাকচার অনুসারে, টেন্স অনুসারে ভার্বটাকে আমরা কীভাবে ফর্মটা পরিবর্তন করব সেটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করি। তাহলে আমরা একদম প্রথম রুলসে চলে যাই, প্রথম এক্সাম্পলটাতে চলে যাই। 1, হ্যাভিং স্টপ দ্য রেইন উই ওয়েন্ট আউট। তাহলে আমরা এখানে স্টপটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আগে আমরা দেখি যে হ্যাভিং স্টপ দ্য রেইন, বৃষ্টি থামার পরে, বৃষ্টি থামলে উই ওয়েন্ট আউট, বা বৃষ্টি থেমে যখন গিয়েছিল। হ্যাভিং মানে হ্যাভিং একটা ভার্বের একটা ফর্ম, যে হ্যাভিংয়ের পরে সবসময় ভিত্রি বসে, এটা একটা রুলস। তাহলে আমরা লিখে রাখতে পারি বা জেনে রাখতে পারি, হ্যাভিংয়ের পরে ভার্বের সবসময় তৃতীয় ফর্মটা বসে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভিংয়ের পরে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয়। তাহলে হ্যাভিং স্টপ হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে V1, তাহলে স্টপড V2, স্টপড V3। তাহলে হ্যাভিং স্টপড V3তে চলে আসবে দ্য রেইন উই ওয়েন্ট আউট, বৃষ্টি থামার পরে আমরা বাইরে গিয়েছিলাম। তাহলে রুলসটা কি? 1 নম্বর, হ্যাভিংয়ের পরে সবসময় V3। তাহলে অ্যান্সারটা হবে কি? স্টপড। হ্যাভিংয়ের পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ V3 বসবে। তাহলে আমরা ইচ্ছা করলে এটা খাতায় লিখে রাখতে পারি, বা আমরা যারা পরবর্তীতে ভিডিওটা দেখব আমরা এই রুলসটার ব্যাপারে মাথায় রাখবো। হ্যাভিং ভার্বের একটা ফর্ম, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল, হ্যাভিংয়ের পরে সবসময় ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবার আমরা চলে যাই। তাহলে এখানে তেমন কোনো নাড়াচাড়ার কিছু নেই। হ্যাভিংটা দেখবো সেন্টেন্সের শুরুতে, অটোমেটিক্যালি ভার্বটাকে V3তে কনভার্ট করে ফেলবো। এবার আমরা চলে আসি এক্সাম্পল 2,
প্রত্যেকটা সেন্টেন্সই একটা এক্সাম্পল প্লাস একটা রুলস। তাহলে আজকে আমরা 10টা সেন্টেন্স লিখেছি, প্রায় 10টা রুলস আমরা জানবো। 2 নম্বর এক্সাম্পল, হি ওয়ান্টেড দ্য পিকচার, তিনি ছবিটাকে এমনভাবে চেয়েছিলেন টু বি সি, তিনি পিকচারটাকে ছবিটাকে দেখাতে চেয়েছিলেন। তাহলে হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন, দ্য পিকচার ছবিটাকে, টু বি সি এখানে ভার্ব আরেকটা আছে। তাহলে আমরা এখানেও আরেকটা ব্যাপার খেয়াল করব, টু বি বা বি, এই বি কথাটা যদি থাকে কোথাও, বি এর পরে যদি কখনো কোনো ভার্ব আসে তাহলে অটোমেটিক্যালি অ্যাজ লাইক অ্যাজ হ্যাভিং, বি এর পরে ভার্বের ভি3, ভার্বের তৃতীয় ফর্মটা বসে যাবে, আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। কিছু কিছু ওয়ার্ড যেগুলোর পরে সবসময় ভার্ব ভি3তে পরিবর্তিত হয়, যেমন হ্যাভিং ভি3, বি ভি3। তাহলে পুরো সেন্টেন্সে কি বলেছে, এখানে ওয়ান্টেড আছে, এখানে সি আছে, এত কিছু না দেখে যদি আমরা বি কথাটাকে পাই, বি এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বি প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, তাহলে টু বি সিন। তাহলে আমরা দুইটা রুলস জানতে পারলাম যে হ্যাভিং থাকলে, বি থাকলে আমরা ভার্বকে ভি3তে নিয়ে যাব, হ্যাভিং থাকলে এবং বি থাকলে ভার্বটাকে আমরা ভি3তে নিয়ে যাব। তাহলে আমাদের দুইটা রুলস শেষ, প্রায় সেম কাছাকাছি ক্যাটাগরির। হ্যাভিং এবং ভি3 বি এই কথাগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পেয়ে থাকি, তার পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে অটোমেটিক্যালি আমরা সেটাকে ভি3তে নিয়ে যাব। এবার আমরা চলে আসি আমাদের এক্সাম্পল নাম্বার 3, আই হ্যাভ বট দ্য বুক, বইটা আমি কিনেছিলাম, বাট আই লুজ ইট, বইটাকে আমি কিনেছিলাম একদা, কিন্তু কেনার পরে সেটাকে আমি হারিয়েও ফেলেছি। তাহলে এটা কোন টেন্স? আই হ্যাভ বট দ্য বুক, আমি বইটাকে কিনেছিলাম, কিছুদিন আগে পর্যন্ত, আমি কিছুদিন আগে কিনেছিলাম, এখন পর্যন্ত আমার কাছে ছিল বইটা, বাট আই লস্ট ইট, বাট রিসেন্টলি, হয়তো আজকে বা 2-1 দিন আগে এখন বইটার প্রয়োজন, এই সময়ের মধ্যে আমি বইটাকে হারিয়ে ফেলেছি। তাহলে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, পরবর্তীতে তার রেজাল্ট এখনও হাতে পাই নাই, এই ধরনের কোনো জিনিস বুঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আই হ্যাভ লস্ট ইট, এবং আমি আশা করি যে কোথাও বইটা আছে, পাওয়ার আশা করছি। তাহলে অতীতে শুরু হয়েছে, বইটা আমার কাছে আছে, বাট আই লস্ট ইট, বাট আমি এটা হারিয়ে ফেলেছি, এখনও খুঁজে পাচ্ছি না। মনে করো একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে স্যার তো এই বইটা কিনতে বলছে, কিনছো কিনা? তখন আমি কি বললাম যে হ্যাঁ কিনছিলাম, এখন পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত বা এই রিসেন্টলি আমার কাছে ছিল, কিন্তু এই 2-1 দিনের মধ্যে আমি এই জিনিসটা হারিয়ে ফেলেছি, আশা করি খুঁজলে পাবো। এই ধরনের সেন্স যখন মেক করবে তখন আমরা এটাকে নিয়ে যেতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? হ্যাভ প্লাস ভি3। তাহলে আমরা এখানে দিয়ে দিই আই এর সাথে কি বসবে? হ্যাভ প্লাস লস্ট, হ্যাভ লস্ট, আই হ্যাভ লস্ট ইট। তাহলে আই হ্যাভ বট দ্য বুক, বইটাকে আমি কিনেছিলাম, বাট আই হ্যাভ লস্ট ইট, কিন্তু আমি এটা হারিয়ে ফেলেছি, কিন্তু আশা করছি যে আরেকটু খোঁজাখুঁজি করলে পাবো। তাহলে এই ধরনের মিনিংগুলো যখন আমরা পাবো, এই ধরনের টোনটা যখন আমরা পাবো, তাহলে আমরা এটাকে আমরা নিয়ে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে, রেজাল্ট এখনও আছে, আমরা বলি না যে রেজাল্ট শেষ হয়ে গেছে, যদি রেজাল্ট শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা অতীতকাল হয়ে যাবে। আই লস্ট ইট যদি দিয়ে দেয় তাহলে এটা পাওয়ার সম্ভাবনা নেই, আর আই হ্যাভ লস্ট ইট যদি দেয় তাহলে এখনও পাওয়ার সম্ভাবনা আমি মনে করি যে খুঁজলে বইটা পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের তৃতীয় রুলস আজকে চলে গেলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি বইটা কিনেছি এবং আশা করছি যে বইটা আমি পাবো। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে আই এর সঙ্গে অবশ্যই হ্যাভ বসবে, হি এর সঙ্গে হ্যাজ, সি এর সঙ্গে হ্যাজ, ইটের সঙ্গে হ্যাজ, কিন্তু আই, ইউ, উই এগুলির সঙ্গে হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ লস্ট ইট। এবার আমরা চলে আসি এক্সাম্পল নাম্বার 4, হি কেম অ্যান্ড কনকয়ার। অনেকে আমরা হয়তো কনকয়ার কথাটার মানে জানি না। তাহলে হি কেম, তিনি আসলেন, অ্যান্ড এবং কনকয়ার মানে জয় করা। তাহলে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে কেম ভি2 ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম, তাহলে হি কেম তিনি আসলেন, এটা আমরা
পাস্ট ইনডিফিনিট টেন্সে পেয়েছি। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রথম অংশ পেয়ে থাকি অ্যান্ড দ্বারা তো এটা চেঞ্জ হবে না, অ্যান্ড মানে পরবর্তী অংশটাও কি থাকবে, সেমই থাকবে। তাহলে হি কেম, তিনি আসলেন, অ্যান্ড তাহলে কি হবে, কনকোয়ারের V2, কনকোয়ার, কনকোয়ার্ড, কনকোয়ার্ড, V3 কনকোয়ার্ড, V2 কনকোয়ার্ড। তাহলে আমরা খুব ইজিলি বসাই দেব V2 কনকোয়ার্ড, QUIRED। তাহলে হি কেম অ্যান্ড কনকোয়ার্ড, তিনি আসলেন এবং জয় করলেন। তাহলে এই রুলসটা কি সংক্রান্ত, যে অতীতকালে যদি কোনো সেন্টেন্সের ভার্ব আমরা পাই, অতীতকাল পাই, পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, তাহলে আমরা পুরো সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিটেই রাখবো। অতীতে তিনি এসেছিলেন, তিনি জয় করছিলেন। ওকে, এবার আমরা চলে যাব আমাদের আজকের পঞ্চম রুলস, ইট ইজ হাই টাইম। এইটা খুব কমন একটা রুলস এবং ঘুরে ফিরে এটা অনেক ক্ষেত্রে আসে। কমপ্লিটিং সেন্টেন্সে পাই আমরা, রাইট ফর্ম ভার্বে পাই, অনেক জায়গাতে এই জিনিসটা পেয়ে থাকি। তাহলে ইট ইজ হাই টাইম, এটাই সবচাইতে ভালো সময়, দিস ইজ দ্য বেস্ট টাইম। ইউ ড্যাশ দেয়ার, গো আছে দেয়ার এখানে। তাহলে সাবজেক্ট, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট V2 অবজেক্ট। এটার স্ট্রাকচারটা কী হবে, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে অবশ্যই যে ভার্বটা আছে এটাকে আমরা V2তে নিয়ে যাব, মানে ভার্বের পাস্ট ফর্মে নিয়ে যাব। এটা মনে রাখা খুব সহজ। ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে ভার্বটি পাস্ট ফর্ম। তাহলে ইউ ওয়েন্ট দেয়ার, কোথায় লিখবো, ওয়েন্ট, WENT। তাহলে ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে এটা আমাদের আজকে আরেকটা রুলস, যে ইট ইজ হাই টাইম মানে হলো এটাই সর্বোৎকৃষ্ট সময়, ইট ইজ দ্য বেস্ট টাইম, এটাই সর্বোত্তম সময়। এই ধরনের জিনিসে আমরা যখনই ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট পাবো, ইউ অথবা হি থাকতে পারে, ইউ থাকতে পারে, আই থাকতে পারে, উই থাকতে পারে, সাবজেক্ট যেটাই হোক না কেন, পরবর্তী যে ভার্বটা আসবে ভার্বটাকে আমরা নিয়ে যাব V2 বা ভার্বের পাস্ট ফর্মে নিয়ে যাব, ইউ ওয়েন্ট দেয়ার। এবার আমরা চলে আসি আমাদের ষষ্ঠ রুলস বা এক্সাম্পল, উইদাউট নো মাচ, খুব বেশি জানা ছাড়া, আই ক্যান ডিফিট হিম, আমি তাকে হারাতে পারবো না। কাউকে যদি হারাইতে হয়, সেটা তোমার বুদ্ধির খেলায় হোক, গায়ের শক্তির খেলায় হোক, বা যে কোনো ফাইটিংয়েই হোক, কাউকে যদি আমি হারাইতে চাই, তাকে অবশ্যই তার দুর্বলতা সম্পর্কে আমার জানতে হবে, তার সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে। তাহলে উইদাউট ব্রেকেটে নো মাচ, আই ক্যান্ট ডিফিট হিম, তাকে আমি হারাতে পারবো না। আচ্ছা, তাহলে এখানে রুলসটা কি, আমরা একদম প্রথমে খেয়াল করি উইদাউট, তারপরে আছে ভার্বটা নো। তাহলে উইদাউট কি, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। উইথ, আউট এগুলো আমরা জানি যে আই, বাই, ফর, ইন, টু, উইথ, আউট, উইদাউট, অ্যাবাউট ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলো সবগুলো প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরের ভার্বটা সবসময় আইএনজি ফর্ম হয়। টু ছাড়া আর সকল প্রিপোজিশন আমরা লিখে রাখতে পারি, টু ছাড়া আর সকল প্রিপোজিশনের পরের ভার্বটি আইএনজি বসবে, আইএনজি ফর্মের ভার্ব হবে। তাহলে উইদাউট, রুলসটা খুব সহজ, উইদাউট প্রিপোজিশন প্লাস V.ing, তাহলে উইদাউট নোয়িং, রুলসটা এখানে লিখে দিলাম, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি। যারা এখন দেখছো বা পরে দেখবা ভিডিওটি, তারা এটা একটু করে নেবে, লিখে রাখবা, মনে রাখবা। উইদাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব সবসময় আইএনজি ফর্মের হয়। তাহলে উইদাউট নোয়িং মাচ, আই ক্যান ডিফিট হিম, লিখে রাখলাম প্রিপোজিশন প্লাস ভার্বের শেষে আইএনজি। তাহলে উইদাউট নোয়িং মাচ, আই ক্যান ডিফিট হিম। উইদাউটের জায়গায় আমরা যদি বা এই ধরনের কোনো, এই কথাটা কিন্তু টু ছাড়া সকল প্রিপোজিশনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটু লিখে রাখতে হবে। যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর টু ছাড়া যাবতীয় সকল প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। এটা রুলসটা একদম সহজ একটা রুলস। এবার আমরা চলে আসবো আমাদের আজকের সপ্তম রুলস, রুলস নাম্বার 7। আমাদের এখানে 6টা শেষ, এখানে আর 4টা আছে। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে। সিন্স, সিন্সটা আমরা বোঝাই সময় বোঝানোর ক্ষেত্রে, সময় অনেক দিন পার হয়ে গেছে, এই ধরনের সময় বোঝানোর ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে। সিন্স আই ভিজিট অ্যাব্রোড, আমি বিদেশ গিয়েছিলাম, দেশের বাইরে গিয়েছিলাম অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেছে।
যেহেতু ইয়ার্স কথাটা আছে, তাহলে বছর, অনেক বছর হয়ে গেছে আমি দেশের বাইরে গিয়েছিলাম, তাহলে এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে, কথাতেই বোঝা যাচ্ছে যে এটা পাস্ট টেন্সের কথা বলছে। অনেক বছর আগে আমি বিদেশ গেছিলাম, যেহেতু ওই যাওয়ার সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই, আমরা এখন বসে যা স্মৃতিচারণ করছি যে আমি অনেক বছর আগে একবার বিদেশ গিয়েছিলাম, যে কোনো জায়গায় গিয়েছিলাম। তো এই ধরনের কথা যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা সরাসরি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। V2 সাবজেক্ট, V2 অবজেক্ট। তাহলে V2 কি হবে? ভিজিটেড। I visited abroad। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে, সিন্স আই ভিজিটেড অ্যাব্রোড। তাহলে আমাদের পাস্ট টেন্সের বিষয়ে মনে রাখতে হবে যে পাস্ট টেন্সটা হচ্ছে অতীতের কোনো স্মৃতিচারণ, অতীতের কোনো কথা বা অতীতের কোনো স্মৃতির কথা বর্তমানে বসে বসে বলা, যেটার সঙ্গে বর্তমানে কোনো কানেকশান নাই, ভবিষ্যতে কোনো কানেকশান থাকবে না। তাহলে আমি জাস্ট এখন বসে বসে বলছি যে অনেক বছর আগে আমি একবার বিদেশ গিয়েছিলাম, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট, V2 অবজেক্ট। সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে ভিজিট, V2 হচ্ছে ভিজিটেড, আর অবজেক্ট হচ্ছে অ্যাব্রোড। ওকে, তাহলে এবার আমরা চলে আসি আমাদের 8 নম্বর এক্সাম্পল বা রুলস। আই ক্যান্ট বাট। এখানে একটু খেয়াল রাখতে হবে, এই ক্যান্ট বাটটাই হচ্ছে মূল জিনিস। আই ক্যানট বাট শেড টিয়ার। শেড মানে হচ্ছে বিসর্জন দেওয়া, টিয়ার তো চোখের জল, আমি চোখের জল ফেলা ছাড়া আমার কোনো উপায় থাকলো না। ক্যান্ট বাট মানে উপায় নাই, উপায় ছিল না, উপায় ছিল না। আই ক্যান্ট বাট শেড টিয়ার্স, না কেঁদে, চোখের পানি না ফেলে আমার কোনো উপায় ছিল না। ঘটনাটাই এমনভাবে ঘটছিল, এত দুঃখজনক একটা সিন ছিল, বা এমন হৃদয় বিদারক কোনো দৃশ্য আমি দেখেছিলাম যে ওইটা দেখার পরে অটোমেটিক্যালি আমার চোখে দিয়ে পানি চলে এসেছে। তাহলে ক্যান্ট বাট কথাটার মানে হলো উপায় না থাকা, উপায় ছিল না। তাহলে ক্যান্ট বাটের পরে ভার্ব সবসময় V1, এটা মনে রাখতে হবে। ক্যান্ট বাটের পরে ভার্বের সবসময় V1 প্রেজেন্ট ফর্ম। আর যদি ক্যান্ট হেল্প, এটা আরেকটা উপায় আছে, ক্যানট বাট হেল্প, একই অর্থ, কিন্তু হেল্প থাকলে আইএনজি, বাট থাকলে V1। তাহলে আই ক্যান্ট বাট শেড টিয়ার, আর আই ক্যান্ট হেল্প শেডিং টিয়ার। তাহলে দুইটার অর্থই সেম, ক্যানট বাট ক্যানট হেল্পের দুইটার অর্থই সেম, যে না করে উপায় ছিল না, না কেঁদে, না হেসে, না গিয়ে, যে কোনো একটা কিছু না করে উপায় ছিল না। আর পরবর্তীতে যে ভার্বটা আসবে, বাট থাকলে V1, হেল্প থাকলে হেল্প প্লাস V.ing, আর বাট প্লাস V1। তাহলে এটা আমরা একটু ছোটো করে লিখে রাখতে পারি খাতার মধ্যে, বা একটু মনোযোগ দিয়ে দেখতে পারি। যদি কখনো ক্যানট বাট পাই কথাটা, আমরা উপায় ছিল না এই কথাটা যদি আমাদের সামনে আসে, অবশ্য যে বারবার আমরা দু একটা পয়েন্ট বলতেছি যে এটা থাকলে এটা, এটা থাকলে এটা, আসলে র্যাকশনাল ভার্বসে কিন্তু ঘুরে ফিরে এই রুলস মোটামুটি 20-25টাই ঘুরে ফিরে আসতে থাকে। তাহলে এই 20-25টা মেমোরাইজ করা বা মনে রাখা আমার মনে হয় না খুব বেশি জটিল কিছু। তাহলে আই ক্যান্ট বাট উপায় ছিল না, শেড টিয়ার। তাহলে এখানে যেহেতু বাট দেওয়া আছে, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম শেড যা আছে তাই থাকবে। আর যদি হেল্প থাকতো, আই ক্যানট হেল্প থাকতো, সেক্ষেত্রে হতো যে শেডিং টিয়ার। তো আমরা চলে আসি পরবর্তীটা 9 নাম্বার, ইউ হ্যাড বেটার। এখানে একটু হ্যাড বেটার কথাটা মাথায় রাখবো। গো হোম বাই দিস টাইম, ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বাসায় চলে যাওয়া উচিত বাই দিস টাইম, এই সময়ের মধ্যে এখন তোমার বাসায় চলে গেলে ভালো হয়, রাত বেশি হয়ে যাচ্ছে, এখন বাসায় চলে গেলে ভালো হয়, বৃষ্টি নামার সম্ভাবনা আছে, এখনই বাসায় চলে গেলে ভালো হয়। তাহলে হ্যাড বেটার মানে ইউ শুড, হ্যাড বেটার একটা মানে হলো আমরা শুড। হ্যাড বেটারের আরেকটা অর্থ হতে পারে শুড বা উচিত, বা তোমার ভালো হয়, সাজেশন, তুমি শুড বা সাজেশন বোঝায়, তোমার উচিত, এরকম বোঝায়। তাহলে আমরা শুডের পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো ইউ হ্যাড বেটার গো হোম বাই দিস টাইম, তাহলে প্রেজেন্ট হ্যাড বেটারের পরেও হ্যাড বেটার প্লাস V1, তাহলে গো যা আছে তাই থাকবে গো। ইউ হ্যাড বেটার গো হোম বাই দিস টাইম, তোমার এই সময়ের মধ্যে বাসায় চলে যাওয়া উচিত। তাহলে এই রুলসটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে হ্যাড বেটার থাকলে হ্যাড বেটারকে আমরা শুড হিসাবে ইউজ করতে পারি, বা এটা কাউকে কোনো সাজেশন দেওয়ার জন্য আমরা হ্যাড বেটারটাকে ব্যবহার করি, যে তোমার এটা করা উচিত,
তোমার এখানে যাওয়া উচিত না, উপদেশ, পরামর্শ, আদেশ, নিষেধ, এই ধরনের জিনিসগুলো আমরা এই হেড বেটার দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর হেড বেটারের পরেই যে ভার্বটা আসবে এটা অবশ্যই সবসময় প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্সে আসবে, V1 ফর্মে থাকতে হবে। তাহলে ইফ হেড বেটার গো হোম বাই দিস টাইম, হেড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো যা আছে তাই থাকবে, V1 লিখে দিয়েছি। এবার আমরা আমাদের আজকে সর্বশেষ এক্সাম্পল 10টা করে ফেলেছি অলরেডি অ্যাকশন ভার্বের উপরে। 10 নম্বরটা, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। স V2, আমি তাকে একদা দেখেছিলাম, ব্র্যাকেটে আছে রান। তো এটা একটা কমন একটা রুলস যে একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, স একটা ভার্ব, রান একটা ভার্ব, V1, স ভার্ব, রান ভার্ব, স দেখা, রান দৌড়ানো, তাহলে একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে পরবর্তী ভার্বটা জিরান ফর্ম হয়। আর জিরান মানে কি? জিরান মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি। তাহলে একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটা হবে জিরান, আর জিরান হবে রানিং। খেয়াল করব রুলসটা কি, একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, আমরা সাধারণত জানি যে সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট V1 বা সাবজেক্ট ভার্বের যে কোনো ফর্ম হতে পারে, অবজেক্ট। তাহলে ভার্ব কয়টা? একটা, সাবজেক্ট প্লাস ভি প্লাস ও বিজে অবজেক্ট। কিন্তু ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কিন্তু আবার এর একটা ভার্ব তৈরি হয়ে গেছে। যদি একই সেন্টেন্সে এরকম আরেকটা ভার্ব আসতেও পারে, নাও আসতে পারে, যদি আসে তাহলে এই ভার্বটাকে নিয়ে যেতে হবে জিরান্ডে। জিরান মানে ভার্বের শেষে আইএনজি। তাহলে একই সেন্টেন্সে ভার্ব দুইটা থাকলে পরবর্তী ভার্বটা হবে জিরান। তাহলে আই স হিম, ব্র্যাকেটে রান আছে, এটা হয়ে যাবে রানিং। আই স হিম রানিং। ব্যাস, তাহলে আজকে আমরা মোটামুটি 10টা রুলস শিখলাম। কোনোটাই তেমন একটা রিপিটেশন হয় নাই, 10টা আলাদা আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা রুলস। তাহলে এই 10টা রুলস যদি আমরা মোটামুটি পড়ি তাহলে আমাদের 20-25-30টা রুলসের মধ্যে 10টা অলরেডি শেষ। তো আশা করি আগামী সপ্তাহের ক্লাসটাতে বিএম সেকেন্ড ইয়ারের জন্য রাইট ফর্ম ভার্বের উপরে আরেকটা ক্লাস নেব, আরও নতুন নতুন 10টা এক্সাম্পল নিয়ে আসবো। তো 2-3টা ক্লাস করলে মোটামুটি রাইট ফর্ম ভার্বের অন্তত কিছু রুলস, যারা অলরেডি ইউজ টু, একদম বেসিক থেকে শুরু করতে হবে না, তারা এই জিনিসগুলো আরেকবার দেখলে মোটামুটি ঝালাই হয়ে যাবে। আর যারা ইউজ টু না, ভুলে গেছি সব, তাদেরকে আবার রাইট ফর্ম ভার্বে প্রথম থেকে মোটামুটি সব শেখানোর প্রয়োজন। তো এখন আমরা এক্সাম্পল বেসড কাজগুলোই বেশি করছি, এক্সাম্পল সাথে সাথে রুলস, এক্সাম্পল ওটা করতে যেয়ে সাথে সাথে তার সঙ্গে যে রুলসটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছো। তো আগামী ক্লাসে, আগামী সপ্তাহের এই দিন আমরা আবার রাইট ফর্ম ভার্বের উপরে আরও একটা ক্লাস করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।